ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল ছাত্রদের স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। হ্যাঁ সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে কানে কানের কথা আমি শুনি না ভাই। না একটু জনাব আজাদ মজুমদারের কাছে আসে। জনাব আজাদ মজুমদার, আমার কাছে মনে হয় কিন্তু যে ইউনূস গভর্নমেন্ট একটা খুবই, আমি কি বলবো, যে মানে এত বুদ্ধিমান গভর্নমেন্ট আর কখনো আসছে কিনা আমি জানি না, পুরোটা একটা চালাকিতে ভরা গভর্নমেন্ট। কেন আমি এই কথা বলতেছি, আপনি দেখেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবিতে এখন আপনি দেখেন সাউথ ঢাকা সিটি কর্পোরেশন একটু অচল হয়ে রয়েছে। দীর্ঘদিন সরকার থেকে এটা ধোঁয়াশা রাখা হয়েছে। নির্বাচন কমিশন যখন অর্ডার দিছে তখন বলছে যে এটা একটা খারাপ আয়, তবে এই রায় দিয়ে আমরা এটা করবো কিনা সেটা নির্বাচন কমিশনে আপিল করে না। নির্বাচন কমিশন কিন্তু কখনো আপিল করে না। দুইটা জিনিস দেখেন, নির্বাচন কমিশন কিন্তু বেশিরভাগ সময় আপিল করে না। দুই হচ্ছে সেই সময় আসিফ মাহমুদ সজীব ভাই বলছিলেন কি আইন উপদেষ্টা ফিরে আসলে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব। আইন উপদেষ্টা কি করলেন, ঠিক ওই সময় ছুটিতে গেলেন এবং ওই ছুটি কাটায় ফিরে আসলেন যখন, তখন আর ইশরাক সাহেবের আসলে আর ইয়া শেষ, কি বলে জানি, টাইম শেষ, এখন আর শপথ পড়ানোর দরকার নাই। 2 সপ্তাহের মতো টাইম ওই নির্দেশ পাওয়ার আগেও এটা পড়ানো যাইতো, প্রতীকীভাবে উনি মেয়র হইতেন। এটাকে বুদ্ধিমান, মানে আমি এটাকে কি বলবো, চালাকি কইরা এটা ঠেকানো হইলো। এইটা কেন করা হইতেছে এবং খুব নিজের এই স্মার্ট মনে করা হইলো, খুব বুদ্ধির কাজ করলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, যে আইন উপদেষ্টা আসলে উনারা এটা নিয়ে পড়লে আমরা এটা শপথ পড়াবো, এবং তিনি এটা বন্ধ করে রাখলেন। এই চালাকিটার জবাব যখন আপনাদের দিতে হবে, আপনারা কিভাবে এটা দিবেন, মানে এইটা যদি একটু বলেন জনাব আজাদ মজুমদার, এবং এই চালাকি নিয়ে আপনারা প্রাউড কিনা যে না খুব চালাকি করে সেটা। ধন্যবাদ আপনাকে। এটা কোনো চালাকি না, আপনি এটা একটা প্রসেস, ওনারা মনে করেছে যে এই প্রসেসটা রাইট, এই প্রসেসটা ফলো করা দরকার এবং এই প্রসেসটা অনুযায়ী ওনারা কাজ করার চেষ্টা করেছেন। জনাব ইশরাক হোসেন উনি যদি মনে করতেন যে এই প্রসেসটা রাইট না, উনি তো আদালতে যেতে পারতেন আবার, যে ওনার যদি মনে হতো যে না সরকার ওনাকে ওনার ডিউ যেটা প্রাপ্য সেটা দিচ্ছে না। যেটুকু আমি আজকে আপনার শোতে আসার আগেও আমি এই বিষয়টা নিয়ে আমি জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা বলেছি। ওনার কাছ থেকে আমি যতটুকু জেনেছি, উনি বলেছেন যে এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল। ওনাকে যখন আদালত থেকে বলা হলো, আড়ালের কথা তো আমরা শুনতে পারবো না। আসিফ মাহমুদ সজীব স্পষ্ট বলেছেন যে আমরা আইন উপদেষ্টার মতামত চেয়েছি, আদালতের সাবজুডিস ছিল না। সেটা আইন উপদেষ্টার মতামত উনি চাইতেই পারেন আদালতে, যখন কোনো একটা বিষয় কোন একটা আইন উপদেষ্টা ছুটিতে থাকলে আমাদের এখানে এসে বলছেন যে সে আদালতের এই রায়টা ভুল ছিল। আপনি কিন্তু আমাকে শেষ করতে দিন। জি জি প্লিজ শেষ করুন। আপনার যখন বিষয়টা সাবজুডিস ছিল, একটা বিষয় যখন সাবজুডিস থাকে তখন তো আইন উপদেষ্টারই মতামত চাইবে। এই বিষয়ে নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টা বা অন্য কোনো সংস্কৃতি উপদেষ্টার মতামত চাইবে না। সো সাবজুডিস ম্যাটারে আইন উপদেষ্টার মতামত চাইবেন স্থানীয় সরকার উপদেষ্টা, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনার আদালত থেকে যখন আপনার জনাব আজাদ মজুমদার, আমি আপনি কথা একদম নিরিবিলি বলেন, আমারও কথা বলে গলা ব্যথা করতেছে আজকে। আমি জিনিসটা বলি যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে আইন উপদেষ্টার মতামত চাইছেন বা চাইবেন, ওই সময় পাবলিকলি উনি যে কথা বলেছেন সেই সময় কিন্তু এইটা তিনি বলেন নাই যে বিষয়টা সাবজুডিস, তাই আপনার মতামত আমি চাইতেছি। তিনি আইনি ব্যাখ্যার জন্যই আইন উপদেষ্টার ব্যাখ্যা চাইছেন, সাবজুডিস বলে না। কিন্তু আপনি প্লিজ আবার একটু কথা বলেন, উনি কোন কারণে মতামত চেয়েছেন সেটা তো আপনাকে বলেন। উনি যেটা বলছেন সেটা আমি বলতেছি, উনি বলছেন যে আমি মতামত চাচ্ছি কারণ জিনিসটার মধ্যে আইন উপদেষ্টার মতামত দরকার। হ্যাঁ, তো উনি দরকার এই কারণে চেয়েছেন, এবং দরকারটা কি কারণে সেটা তো উনি আপনাকে বলেননি। আর যেহেতু আপনাকে বলেননি, আপনি এতে তো অনুমান নির্ভর কোনো কিছু আপনি কি তার কাছ থেকে শুনেছেন? আমি তার কাছ থেকে শুনেছি সাবজুডিস বলে উনি আইন উপদেষ্টার মতামত চেয়েছেন। অবশ্যই যখন সরকারের একটা বিষয়ে যখন আদালতে যায় তখন সরকার এই বিষয়ে আইনি পদক্ষেপ কি হতে পারে, কিন্তু আদালতের পদক্ষেপ ছিল না জনাব আজাদ মজুমদার। তিনি তাহলে আপনি আবার একটু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেন, তখন কিন্তু আদালতে পেন্ডিং ছিল না। আদালতে পেন্ডিং ছিল, এটাতে তো আপিল করা হয়েছিল। আপিল করার কারণে উনি আইনি উপদেষ্টার মতামত জন্য অপেক্ষা করছিলেন।
তো আপনি বলতেছেন যে এটা সাবজুডিস বলে আইন উপদেষ্টা মতামতের জন্য অপেক্ষা করতেছিলেন, তারপরে যখন আইন উপদেষ্টা ফিরে আসলেন তখন আর বিষয়টা সাবজুডিস থাকলো না, তখন বিষয়টা হইলো যে শপথের বা মেয়াদ শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা শপথ পড়াবো না। না, তখন তো নির্বাচন কমিশন যে গ্যাজেটটা দিয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরে আবার আরেকটা এটা চালাকি মনে হয় কিনা জনাব আজাদ? না 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 না, এটা একটা আইনি প্রক্রিয়া, আপনার আইনি প্রক্রিয়া অনুসরণ করা আইন হচ্ছে আপনি শাহাদাত সাহেবের সঙ্গে দেখাবেন না, ইশাক সাহেবের সঙ্গে দেখাবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আমার ধারণা আপনাকে আরেকটু এই বিষয়ে গভীরে যাওয়া প্রয়োজন। শাহাদাত সাহেবের গভীরে যাইতে পারবো না, আপনি না অবশ্যই যাইতে হবে, যে বলেন যখন আলোচনা করবেন অবশ্যই। আপনি শাহাদাত সাহেব এবং ইশাক সাহেবের বিষয়টা ভিন্ন। শাহাদাত সাহেব মামলা করেছিলেন ফলাফল বাতিলের জন্য। উনি ওনার আগে যাকে জনাব রেজাউল করিম ওনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, উনি এই ফলাফলটা বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিলেন। জনাব ইশরাক নির্বাচনটাই বাতিল করার আবেদন করেছিলেন। দুটো আবেদনই ছিল ভিন্ন। দুটো আবেদন ভিন্ন ভিন্ন রায় আসতে পারে। জনাব ইশরাকের রায় আমি দেখেছি, আপনারা এই উকিলি তর্ক করতেছেন যে আবেদন ভিন্ন, কিন্তু রায় আমি পড়ে দেখেছি সেই কোর্টের রায়ের মধ্যে ইশাককে ওইখানে বসানোর ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কোনো রকম ঝামেলাও ছিল না। কোর্টের আপনি জানেন যে কোর্টের অনেকগুলো লেয়ার আছে। আমি আপনাকে বলি না অবশ্যই আসে যায়, আমি আপনাকে বলি না যায় না, আমি আপনাকে বলি কেন যায় না, আমি আপনাকে বলি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মতো বড় বড় সংশোধনী বাতিল করেছিল কিসের আবেদনের প্রেক্ষিতে আপনি জানেন? মুন সিনেমা কার মালিকানায় যাবে সেটার জন্য। মুন সিনেমা এই বিষয়ে মুন সিনেমা হল বা পঞ্চদশ সংশোধনী সেই জন্য আমি বললাম আবেদনের বিষয়ের উপরে রায় নির্ভর করে না রে ভাই, আবেদনের বিষয়ের উপরে রায় নির্ভর করে না। না, কিন্তু আবেদনের একই পৃথক আবেদনে যদি একই ধরনের ফলাফল আসে, নাগরিকদের কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে। আপনার কাছে যেরকম একরকম প্রশ্ন আসে, নাগরিকদের মনে হয়তো কোনো প্রশ্ন আসতে পারে। সে কারণে একটা রিট হয়েছিল। রিট করার অধিকার তো প্রত্যেকটা নাগরিকের আছে। আপনার এখন যখন রিট হয়েছে তখন রিটের মীমাংসা পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতে হবে। সো আপনি একটা আইনি প্রক্রিয়াকে আপনি যখন চালাকি বলেন, তাহলে তো আর কেউ কখনো কোনো বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবে না, আইনের ব্যাখ্যাও চাইতে পারবে না। আইনের আমার মনে আপনি ঠিকই বলছেন, আমার মনে আপনি ঠিকই বলছেন, যেহেতু এটা আইনের ব্যাপার ছিল বলে আপনারা ভিউ নিছেন এবং এটা বলছেন, সেটার মধ্যে কোনো চালাকি ছিল না, সেই কথা আমি মেনে নিলাম। আমার মনে হয় যে তাহলে ঠিকই আছে। জনাব ইশাক হোসেন এটা এখন যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন, ঠিক করতেছেন না, এবং তাকেও আসলে আইন কানুনের এই ব্যাপারগুলি বোঝা উচিত। আমি এই ব্যাপারে একটু জনাব আজিজ আপনার একটু মন্তব্য শুনতে চাইবো ছোট করে। স্পষ্ট বলেছেন যে এটা আসলে আইনি প্রক্রিয়া ছিল, তারা কোন আইনের বার্তায় ঘটান নাই। আমি খালেদ আপনার কথাই আমি একমত। এটা সরকারের অযোগ্যতা, সরকার এই সমস্যা তৈরি করেছে, সরকার চালাকি করেছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, সেটা ইলেকশন কমিশন প্রজ্ঞাপন দিয়ে দিছে, এলজিআইডি মিনিস্ট্রি ওথ পড়াবে, ওথটা বাকি ছিল। হ্যাঁ, সেটার ব্যাপারে এমন ভাবে আজিজ ভাই, এমন ভাবে আপনি বলতেছেন ওথটা বাকি, যেন ওথটা কিছুই না, ওথটা যে একটা কিছু, সেইটার জন্যই তো ওথ না হলে কেউ মেয়র হইতে পারে না, এই প্রভিশনটা রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাখা হয়েছে। আপনি সরকার আমি চালাকি করি। আমি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ওই ওথ অনুষ্ঠানে, অন্তর্বর্তীকালীন সরকারের ওথ অনুষ্ঠানে ছিলাম। সেখানে তো ওথ নিয়েছে এই চুপ্পু সাহেবের কাছে যে সংবিধান সম্মত রাখার, সংবিধান সম্মত রাখার জন্য ওথ নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কিভাবে বলেন? এদের কি কথা বলেন? আমি ওথ নিয়েছি, আমি এই ঘর ঠিক রাখবো, আমি ঘর রং করতে পারবো না, জানালা একটা লাগাইতে পারবো না? না না না, আপনি মালিক হলে পারবেন, আপনি পারবেন না। এটা নির্বাচিত, আমি তো জনগণের রিপ্রেজেন্টেশন করতেছি। জনগণের রিপ্রেজেন্টেশন এটা আপনি বলতে পারেন, কিন্তু আমি কথা হচ্ছে এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার ক্ষমতা আসলো, আপনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট করবেন না? রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে রিপ্রেজেন্টেশনের বাইরে একদিনও কেউ থাকতে পারে না রে ভাই, তারা তো তাহলে আপনি শোনেন, আমার চাইতে আইনের জ্ঞান আপনার কাছে বেশি আছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 6 মাসের জেল ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তিনি কি নৈতিক কারণে সরকার প্রধান হতে পারে? তার বিরুদ্ধে খুবই প্রাথমিক অবস্থায় তার ওনার যে কোর্টে মামলা ছিল তার উপরে আরো 3টা কোর্ট আছে ভাই। এরকম মামলা আমার আপনার বিরুদ্ধেও এখন একসাথে থাকতে পারে। আজাদ সাহেব মামলা দিয়ে দিলে আপনার নামে মামলা হয়ে যাবে না। শেষ করি, সেই কেসগুলোতে উনি নড়েন নাই, সেই কেসগুলো এক্সিকিউটিভ অর্ডারে খালাস করে দিয়েছে।
এক। দুই হলো তিনি, আপনি খেয়াল করে দেখেন যে তিনি আপনার 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে প্রেসিডেন্ট, এটা প্রথমে বলা হলো এখনো বলা হচ্ছে। এবং সেনাপ্রধান বলেছিল যে আপনার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমি নিজে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনাপ্রধানকে জিজ্ঞেস করে না 626 জন গেল কোথায়? আমরা তো ভারতে দেখি, আমরা দুবাইতে দেখি। আমি বলি আজিজ ভাই আর্গুমেন্টটা বলেন যে 106 অনুসারে প্রধান বিচারপতি সহ 6 জন বিচারক বলছে। আমি ওইটাই শেষ করছি। যখন সেনা আইএসপি থেকে সেই তালিকা দেওয়া হলো, তখন দেখা গেল প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের আরো জাস্টিস ওই সেনানিবাসে ছিল। তাতে অসুবিধা কি হয়েছে? আমি শেষ করি। তারপরে সেই 100 অনুচ্ছেদ অনুযায়ী মতামতটা কে দিল? উনারাই দিছে। উনারা ওখানে তো বন্দিও ছিলেন না, নড়াচড়াও করতে পারেন না, এরকম না। না, আমি 5 আগস্ট ওখানে গেছি, 6 আগস্ট সকালবেলা গিয়ে হাইকোর্টে সাইন করতে পারবো না? এটা কি যুক্তি? না করবেন, উনি তো নাই। কে বলছে? সে তো সেনানিবাসে ছিল। সেনানিবাস থেকে আসতে পারবো না, গাড়ি চলে না। না, কে হাইকোর্টে এসে সাইন করে যাব। আমি বলি জনাব ওবায়দুল হাসান শাহীন, জোর করে হবে না। আপনি শোনেন, তারপরে হাসনাতের নেতৃত্বে হাইকোর্টে মব ভায়োলেন্স হয়েছে, সব বিচারপতি ভাগায়। সেটা 9 আগস্টে কাহিনী, সেটা 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি সেনানিবাস থেকে 6 আগস্ট সেনানিবাসন থেকে হাইকোর্টে যাইতে, কারণ সেই সময় রাস্তায় কারফিউর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল, স্পেশাল গাড়িগুলির 35 থেকে 40 মিনিট লাগার কথা ম্যাক্সিমাম। সেটা সরকার কেন প্রেসিডেন্ট যে মতামত চেয়েছিল সেই ডকুমেন্ট কেন আপনার শো করে না? শো করছে। দুই হলো, আপনি দেখছেন কেমনে? আপনি দেখছেন না? আমার কাছে কপি আছে। কেমনে করতে কাছে কপি? কোন স্বাক্ষর থাকে না, স্বাক্ষর থাকে না। আমার কাছে কোন ইয়ারায়ের মধ্যে থাকে, এটা অনুস্বাক্ষর দিয়ে ইনিশিয়াল দিয়ে যায়। অনুস্বাক্ষর না, রেজিস্টারের স্বাক্ষর করা। হ্যাঁ, তাই থাকে না, এটা রেজিস্টারের স্বাক্ষর করা যদি না থাকে তাই থাকে রেজিস্টার জেনারেলে তাই থাকে ভাই। ওটা এখন ওই রেজিস্টারে সাইন কিনা কাকে জানে? এখন তো আপনি সবাই, আমি আপনাকে বলি 6 তারিখে এই জিনিসটা 106 তারা দিছেন, তারপরে তারা 7 তারিখে কোর্ট করছেন, 8 তারিখে কোর্ট করছেন, 9 তারিখে কোর্ট করছেন, 10 তারিখে হাসানাত আব্দুল্লাহর অন্যায় দাবির মুখে তারা পদত্যাগ করছে, সেটাও আমি মানি। কিন্তু 10 তারিখ পর্যন্ত তারা কি আপনাকে একবারও বলছে 106তে আমি সাইন করি নাই, প্রফেসর ইউনূসের এখানে আসা অবৈধ? একবারও বলছে? তাদের মুখে শুনছেন? তারা প্রকাশ্য কোর্টে প্রেসিডেন্ট শোনেন, আইন মন্ত্রণালয় থেকে এটা মুভ করছে, কে সাইন করছে জানি না। এটা আমার কাছে চিফ জাস্টিস চেয়ারে তো বসছে তো, তারপরে ভাই 7, 8, 9 তারিখ তার চেয়ারে বসছে তো। প্রেসিডেন্ট কখনো বলছে যে আমি মতামত চেয়েছি? প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? কে? আমার দেওয়া লাগবে না তো। প্রেসিডেন্ট তার বিপরীতে কি বলছে? প্রেসিডেন্ট তার বলে থেকে সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধানের তো, সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান তো এটা প্রিভিলেজ কমিউনিকেশন, আপনি জানবেন না তো? এটা আমি তো ল অ্যাডভাইজারের কথা শুনেছি যে প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত চাইছে, সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, এটা বৈধ। সুতরাং এটা সাংবিধানিক সরকার। অবশ্যই সাংবিধানিক সরকার হলে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সংবিধান সংস্কার করে কিভাবে বলেন আপনি? সংবিধান সংস্কার করবে না যারা সংবিধান সংস্কার করছে এখন পর্যন্ত 17 না 18টা সংস্কার, মানে অ্যামেন্ডমেন্ট চলে, তখন সংস্কার করেন না? সেটা নির্বাচিত সংসদ করেছে। নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংশোধন হয় নাই না, এটা বিপ্লবী সরকার করতেন। তাহলে কোনটা বিপ্লবী সরকার আর কোনটা কি সরকার? নির্বাচিত সংস্কার ছাড়া সংবিধান সংস্কার হয় নাই? না, অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে? যত দেশে 1 বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে, সেই সরকারই। আজিজ ভাই, তর্কটা অনেক জায়গায় চলে যেতেছে, আমরা একটু জায়গায় আনি। আমার কাছে কিন্তু মনে হয় জনাব ইশাক সাহেবের ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় নাই। আমার কাছে মনে হয় ইশাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোন রকম স্পেশাল মানে শত্রুতা নাই, কারণ জনাব শাহাদাত বিএনপি করতেন, জনাব শাহাদাতরে মেয়র হইতে দিছে, ইশাক সাহেবরে মেয়র হইতে দিবে না কেন? ইশাক সাহেবও বিএনপিই করে, তার তো কোনো অসুবিধা নাই। বরং শাহাদাত সাহেব বেশি দিন ধরে মেয়র থাকবে, উনি মাত্র 1.5 সপ্তাহ থাকতেন। এটা তো যদি পারতো তাহলে দিত তো। আমি ছোট মানুষ, ছোট কথা বলি। সজীব ভুইয়া এলজেডি মিনিস্ট্রি রেখে ওই সিটি কর্পোরেশন অফিসে সে
ওখানে অফিস করতো। করা লাগবে তো, করতে পারে সারা বিশ্বে যেখানে সেখানে তিনি অ্যাডভাইজার, বাংলাদেশের 33 থেকে 63 পর্যন্ত। তারে আপনি অ্যাডভাইজার মানতে পারতেছেন না কেন? তার বয়স কম বইলা? কারণ তার 6 দিনের 18 বার হেলিকপ্টার, এই জন্য মানতে পারতেছে না। তার বিরুদ্ধে তার এপিএস চুরি করছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েরা, আমাদের সরকার প্রধানের ছেলেমেয়েরা যখন বড় বড় পোস্টে যান, আমাদের সম্পাদকের ছেলেমেয়েরা যখন বড় চেয়ারে এসে বসেন, তখন তো আপত্তি করতে দেখি না। না, আপত্তি করছি। এই যে এই সরকারের আজিজ ভাই আপনি করছেন, কিন্তু যদি একটা 70 বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে, একটা 26 বছরের ছেলে হেলিকপ্টার চড়তে পারবে না কেন? সমস্যা কি? কেন? আপনি একটা উদাহরণ দেন তো। আপনি তো এই মিডিয়াতে পাকা, আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী, কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধান চড়েছে? আমি একটা কথা বলি, অন্য কোন মন্ত্রী যদি হইতো আপনি হেলিকপ্টার গুনতেন না, এখন আপনি হেলিকপ্টারই গুনতেছেন বৈশা বৈশা খালি। গুনতেছি কারণ ওনার বিরুদ্ধে অনেক অন্যায়, ছাত্রদের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছাত্রদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে, সেইটার প্রসঙ্গে জনাব আজাদ মজুমদারের কাছে একটু যাই। জনাব আজাদ মজুমদার, এই কথা ঠিক যে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের ছাড়াও যেই জায়গায় আমরা নিয়োগের ক্ষেত্রে, টেন্ডারের ক্ষেত্রে, এমনকি পরিবারের আপন সদস্যদের মানে বাবা বা মাকেও লাইসেন্স পাওয়ায় দেওয়ার অভিযোগও আমরা আসলে বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে আমরা শুনেছি। এই জায়গাটা আপনি কি বলবেন? আমি আসলে ওই ফাঁস হওয়া অডিও বা এগুলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না, কিন্তু এইটা এখন বাজারে প্রতিষ্ঠিত সত্য। বিশেষ করে উত্তর ঢাকায় একটা প্রসঙ্গ নিয়োগ করার পর থেকে এটা বাজারে প্রতিষ্ঠিত সত্য যে এই টেন্ডার, ইজারা, নিয়োগ, মাস্টার রোল এগুলি নিয়ে আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হইতেছে। নাহলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কে মেয়র হইলো, কে প্রশাসক হইলো, এটাতে খুব বেশি আসা যাওয়ার কথা না। এবং সবচেয়ে বেশি অভিযোগ স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধেই আসলে শোনা যেতেছে। আজিজ ভাইয়ের ইমোশনটা আমি বুঝি যে আজিজ ভাই সমান কেউ চুরি করতেন তাহলে এতটা গায়ে লাগতো না, ছাত্ররা চুরি করতেছেন দেখে বেশি গায়ে লাগতেছে। আমি অবশ্য শোনেন, আমি কিন্তু অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি বেশি বেতনে চাকরি করছি, আমার কিছু নাই। আর এখন সাংবাদিক কয়েকটা ধরা খাইছে, দাগ ধরে হারে 20টা 25টা করে 29টা ফ্ল্যাট, এইসব চোর, এগুলো তো জেলে যাবেই। আচ্ছা, সাংবাদিকতা করতে আসছে, তার যে বেতন সেটা মাইনেই চাকরি করতে হবে, নাহলে চলে যাক, চুরি করতে যাক। ঠিক আছে, আমরা একটু জানাব আজাদ